বন্ধুরা, আজ আরো একটি শক্ত ঘাঁটি নিয়ে আলোচনা করব। যে রাজনৈতিক দলের শক্ত ঘাঁটি এই বিধানসভা নির্বাচন, সেই রাজনৈতিক দল কি আদৌ এই বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রাখতে পারবে, নাকি বিজেপি যেভাবে এগোচ্ছে, গত দু তিনটে টার্মে বিজেপির যা ফলাফল, যেভাবে লাফিয়ে লাফিয়ে ভোট ব্যাংক ভোটিং পার্সেন্টেজ বাড়িয়েছে বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে 50-50 এই মুহূর্তে চান্সেসে দাঁড়িয়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ বিধানসভা। আমরা এর আগের দিন কামারহাটি বিধানসভা নিয়ে আলোচনা করেছিলাম। অবশ্যই কামারহাটির মতোই এটাও কিন্তু অত্যন্ত হেভি ওয়েটদের হাড্ডাহাড্ডি লড়াই করা একটি বিধানসভা কেন্দ্র। আর কিছুদিন আগে যে বিধানসভার কেন্দ্রের পোড় খাওয়া রাজনীতিবিদ বিধায়ক তিনি দল ছেড়েছেন, শুধু দলই ছাড়েননি, সম্মানের সঙ্গে তিনি বিধায়ক পদও ছেড়ে দিয়েছেন এবং সেখানে বাইপোলও হয়েছে। আর বাইপোলেও কিন্তু তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে টাফ ফাইট দিয়েছে বিজেপি। একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো অবস্থা দাঁড় করিয়েছিলেন বিজেপি প্রার্থী। তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা, তৃণমূলের এই শক্ত ঘাঁটি আদৌ কি তৃণমূলের থাকবে, নাকি একটু হলেও পায়ের তলার জমি হালকা হয়েছে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের? বিজেপি কি সেই জায়গায় সেই ভ্যাকিউমটা ফিল করতে ইতিমধ্যেই ঢুকে পড়ার জন্য রণকৌশল তৈরি রেখে ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে? অবশ্যই আপনারা জানাবেন, তবে তার আগে বিস্তারিত আলোচনাটা একটু আপনাদের সামনে রাখার চেষ্টা করব। বলছি বরানগর বিধানসভা কেন্দ্রের কথা। হ্যাঁ, কামারহাটির পাশেরই বিধানসভা বরানগর। কামারহাটি যেমন 2011 থেকে একেবারে তৃণমূলের শক্ত ঘাঁটি, যদিও 2016-তে হাত ফসকে ছিল কামারহাটিতে তৃণমূলের, কিন্তু বরানগর এতটাই শক্তিশালী ঘাঁটি যে সেখানে তাপস রায়ের হাত থেকে কিন্তু বরানগর একবারের জন্য ফসকায়নি। 2011, 2016, 2021 তিনি দলে থাকলে হয়তো হ্যাট্রিক পার করে, হ্যাট্রিক জয় যেটা মদন মিত্র করতে পারেননি 2016-র জন্য, যেটা তাল কেটেছিল, সেটা তাপস রায় কিন্তু হ্যাট্রিক করে দেখিয়েছেন। আর এবার তিনি যদি দলে থাকতেন তাহলে হয়তো এটা হ্যাট্রিক করার পর চতুর্থবার হয়ে যেত। না, তিনি এখন বিজেপিতে, আর শুধু বিজেপিতেই যাননি, তিনি বিজেপিতে যোগদানের সময় তৃণমূল কংগ্রেস ত্যাগ, অর্থাৎ দল শুধু ছাড়া নয়, বিধায়ক পদ ছাড়ার সময় ভুরি ভুরি অভিযোগ করে গেছেন দলের অন্দরে কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ সেখানে সমস্যা রয়েছে, সম্মানের সঙ্গে যে কাজ করা যায় না, একেবারে কোথাও কোথাও নাম করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে কারো কারোর, আবার কোথাও নাম না করে মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন। সেই তাপস রায় চলে যাওয়ার পর বাই ইলেকশন হয়েছে তার আসনেই, খুব একেবারে প্রটোকল অনুযায়ী। সেই তাপস রায় চলে যাওয়ার পর কিন্তু দেখা গেল তৃণমূলের শক্ত ঘাঁটি জয়লাভ করলেন সায়ন্তিকা, তবে সজল ঘোষ দিয়েছেন তাতে দারুণ বেগ। এটা তো গেল একদম সাম্প্রতিকতম সময়ের শেষ বাইপোল। তবে আমরা যদি 2011 থেকে দেখি, যখন তৃণমূল গোটা রাজ্য জুড়ে সবুজ সুনামি এনেছে, সেই সবুজ সুনামির আঁচ পড়েছে, সেই সবুজ ঢেউ আছড়ে পড়েছে বরানগর বিধানসভা কেন্দ্রেতেই। তাপস রায়ের মতো পোড় খাওয়া রাজনীতিবিদ জয়লাভ করলেন 2011-তে। শুধু জয়লাভই করলেন না, বিপুল ভোটে জয়লাভ। 2011-র পর 2016 সেখানেও জয়লাভ করলেন তাপস রায়। একটু সমীকরণটা আপনাদের সামনে পরিসংখ্যানটা রাখি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এবং শেষের দিকে দারুণ একটা ইন্টারেস্টিং সমীকরণ কিন্তু আছে, তাই শেষ অব্দি ভিডিওটা দেখবেন বন্ধুরা। তৃণমূল কংগ্রেসের তাপস রায় তিনি পেলেন এখানে 48.48% ভোট, অর্থাৎ 48% ভোটে জয়লাভ করলেন 2016-তেও এই তাপস রায় তৃণমূলের টিকিটে। এবং আরএসপির শক্ত ঘাঁটি ছিল 2011-র আগে এই বরানগর কেন্দ্রটি, তবে আরএসপি 2011-তেও পারেনি। 2011-তে তাপস রায় জয়লাভ করেছেন, 2016-তেও কিন্তু পারেনি। সেকেন্ড পজিশনে 38%, কাছাকাছি ভোট। এবং সেখানেও দেখা যাচ্ছে বিজেপি মাত্র 9%। কোথায় 48, কোথায় 38, কোথায় 9? মানে আপনারা কোনো ধরাছোঁয়াতেই বিজেপিকে রাখছেন না তো? দাঁড়ান, ভুল করছেন। 2016টা শুনেই চলে যাবেন, 2021-এরটা দেখলে
আপনি এই রকম করে উল্টে যাবেন, মানে আপনার চিন্তা ভাবনা উল্টে যাবে যে কি করে সম্ভব। আমি তো স্ট্যাটিস্টিকটা দেখার সময় আমি ভাবছিলাম এটা কি করে হলো রে বাবা, কোন জাদু বলে, কিভাবে বিজেপি চোরা স্রোতের মতো বরানগরে তাদের পুরো আধিপত্য বিস্তার করেছে একটা অংশে। দেখবেন 2021-এ যদি আমরা যাই, এখানেও কিন্তু একটু তৃণমূলের ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করেছে বিজেপি। অভিনেত্রী পার্নো মিত্রকে এখানে দাঁড় করানো হয়েছিল, না জিততে পারেননি, কিন্তু দারুণ ভোট পেয়েছেন। অর্থাৎ 2016 থেকে 2021-এর চিত্রটা একেবারে আলাদা বিজেপির ক্ষেত্রে। 2021-এ বিজেপি চমক দিয়ে পার্নো মিত্রকে দাঁড় করিয়েছিল, তো এখানে বিজেপি প্রার্থী সেকেন্ড পজিশনে, আরএসপি সব তো গেছেই, শেষে কিনা বাম কংগ্রেস এদেরকে জোট করে দাঁড়াতে হয়েছে। তারা সেই পর্যায়ে পর্যন্ত পৌঁছয়নি যেখানে আলোচনা করব, মানে এটুকু ভোটও তারা পায়নি। তো বিজেপির পার্নো মিত্র এখানে পেলেন 50,468টি ভোট, 31.49%, মানে 32-এর কাছাকাছি, 32%-এর কাছাকাছি। 22% ভোট বাড়ালেন বিজেপি প্রার্থী পার্নো মিত্র 2021-এ। 2016-তে কি বলেছিলাম, ধর্তব্যে রাখেননি, 9%-এর কাছাকাছি। আর 2021-এ 22% বাড়িয়ে 31% ছাড়িয়ে গেল পার্নো মিত্র, মানে বিজেপির ভোট। তাপস রায় এখানেও জয়লাভ করলেন, 11, 16, 21। তিনি 16-তে পেয়েছিলেন 48%-এর বেশি ভোট, আর এখানে 21-এ পেলেন 53%-এর বেশি ভোট। যদিও সেখানে দেখা যাচ্ছে যে তাপস রায়ের ভোটও কিন্তু বেড়েছে, যেমন বিজেপি বাড়িয়েছে তাপস রায়ও বাড়িয়েছেন, প্রায় 4.5%-এরও বেশি ভোট 2016 থেকে 2021-এ বাড়িয়েছেন তাপস রায়, 4.5%। আর এখানে পার্নো মিত্র মানে বিজেপি প্রার্থী প্রায় 22% ছাড়িয়ে গেছেন, যেটা ভোট বাড়িয়েছেন। মানে বুঝতে পারছেন তো বিজেপির উত্থানটা। এবং তারপর তাপস রায়ের সঙ্গে দলের একটা শতযোজন দূরত্ব তৈরি হলো, কি হলো না হলো গোটা রাজ্য জানে, আর যাচ্ছি না আমি সেটাতে। তিনি মানে দারুণ বিক্ষুব্ধ হয়ে দলের বিরুদ্ধে সমস্ত কথা বলে একেবারে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়লেন। সবাই ভেবেছিল যে তাহলে কি বিজেপির হাতে চলে যাবে তাপস রায়, তো না, এখানে কিন্তু নন্দীগ্রাম বা শুভেন্দু অধিকারী গড়ের সাথে মেলালে চলবে না। কিরকম, শুভেন্দু যখন যেখানে, নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের এই বিভিন্ন সিটগুলো মানে অধিকাংশ আসনও সেদিকে, পূর্ব মেদিনীপুরও সেদিকে, কিন্তু তাপস রায় যখন বিজেপিতে গেল, বরানগর কিন্তু বিজেপিতে গেল না, মানে বিজেপির দিকে ঝুঁকলো না বা জিতলো না বিজেপি। সেখানে 2024-এ তাপস রায় দল ছাড়ার পর সজল ঘোষ, অত্যন্ত ভালো মানুষ, একজন কাউন্সিলর, এবং ভালো মানুষ এই জন্য বলছি যে এলাকার মানুষ এটা বলেন, এটা কিন্তু আমার কথা নয়, তার এলাকার তিনি কাউন্সিলর হিসেবে যেভাবে মানুষের, তার এলাকার মানুষের অভাব অভিযোগ, তার এলাকার মানুষের পাশে থাকেন, তিনি কাউন্সিলর হিসেবে খুব ভালো, এটা তার এলাকার পুরবাসীরা বলেন। তো সেই সজল ঘোষকে দাঁড় করানো হলো না, জিততে পারেননি, কারণ অভিনেত্রী ট্রাম্প কার্ড এখানেও খেলেছে তৃণমূল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাপস রায় চলে গেছে তো কি হয়েছে, সায়ন্তিকার গ্ল্যামারেই মোটামুটি সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে যা ছিল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখানে পেলেন 69,251টি ভোট, 43.04%। এবং সজল ঘোষ এখানে পেলেন, ইন্টারেস্টিং পয়েন্ট আছে এখানে লুকিয়ে, এখানে পেলেন 61,101টি ভোট, 38%-এর কাছাকাছি ভোট পেলেন। ইন্টারেস্টিং পয়েন্টটা আপনাদেরকে এবার বলবো, যেখানে দেখা যাচ্ছে তাপস রায় তৃণমূলে ছিলেন 2021-এ 53%-এরও বেশি ভোট পেয়েছিলেন। শান্তিকা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে ছিলেন না, কিন্তু অভিনেত্রী ট্রাম্প কার্ড তো খেলা হয়েছে, তিনি ট্রাম্প কার্ড খেলে জিতেছেন ঠিকই, কিন্তু ভোট তৃণমূলের কমেছে। 53%-এর বেশি পেয়েছিলেন তাপস রায় 2021-এ, তার চলে যাওয়ার পর 2024-এ চলে যাওয়ার পরে যে বাই ইলেকশন হলো, সেখানে শান্তিকা বন্দ্যোপাধ্যায় পেলেন 43.04%। 10%-এর বেশি ভোট কমেছে বরানগরে তৃণমূলে। তাপস রায়ের পর তার ছেড়ে যাওয়া আসনে, তার ছেড়ে যাওয়া দলে প্রার্থী হলেন অভিনেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায়, 10% ভোট কমলো মাত্র 2-3 বছরের ডিফারেন্সে। আর এখানে বিজেপির সজল ঘোষ, এবং যদি আমরা দেখি বিজেপির পার্নো মিত্র, মানে কি দারুণ ইন্টারেস্টিং এটা হয়েছে দেখুন।
তাপস রায় 2021-এ ছিলেন পোড়খাওয়া রাজনীতিবিদ, পার্নো মিত্র ছিলেন অভিনেত্রী বিজেপির তরফে। তার কাছে উল্টো দিকে ঠিক আমরা যদি দেখি, তাপস রায় ছেড়ে যাওয়া সিটে অভিনেত্রী প্রার্থী হলেন তৃণমূলের শান্তিকা বন্দ্যোপাধ্যায়, পোড়খাওয়া রাজনীতিবিদ সজল ঘোষ হয়ে গেলেন বিজেপি প্রার্থী। কি টুইস্টিং খেলা না এখানে রয়েছে দুটো দলের। সজল ঘোষ এখানে কি করলেন, 7% বেশি ভোট বাড়ালেন। মানে বরানগর কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল, শান্তিকা বন্দ্যোপাধ্যায় জিতলেন, কিন্তু বোধ হয় বরানগর বিধানসভাবাসী খুব একটা অভিনেত্রীদের বিশ্বাস করেন না। নালে ভোট কেন কমলো? জিতেছেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়, জিতেছেন, 10%-এর ভোট কমেছে তাপস রায়ের তুলনায় তার ক্ষেত্রে। আর এদিকে পার্নো মিত্র পেয়েছিলেন 31%-এর বেশি ভোট, সজল ঘোষ সেখানে দাঁড়ালেন বাই ইলেকশনে শান্তিকার বিরুদ্ধে, পেলেন 38%-এরও বেশি ভোট। তার মানে বুঝতে পারছেন 7% সজল ঘোষ বাড়ালেন। তো এই ছিল স্ট্যাটিস্টিক বন্ধুরা। এবার কি মনে হচ্ছে 2026-এ শান্তিকা বন্দ্যোপাধ্যায় বোধহয় দাঁড়াবেন, কারণ যেভাবে তিনি কাজ করছেন, মানে অন্তত মিডিয়াতে যা সংবাদ মাধ্যমে যা দেখা যাচ্ছে, আর যেভাবে তার মিটিং মিছিল থেকে শুরু করে সুপ্রিমোর প্রত্যেকটি কর্মসূচিতে তাকে দেখা যায় একেবারে ফ্রন্ট ফেজে, তাতে মনে করা হচ্ছে তাকেই টিকিট দেবে। কিন্তু বিজেপি আবারও কি পার্নো মিত্রের মতো কোনো অভিনেত্রী ট্রাম্প কার্ড খেলবেন, নাকি সজল ঘোষ যেভাবে 7% ভোট বাড়িয়েছেন, যেভাবে কাউন্সিলর হিসেবে, বিজেপির নেতা হিসেবে তিনি মাটি কামড়ে শুধু তার পুরো এলাকাতে, তার যে কাউন্সিলর এলাকা সেই এলাকাতেই তিনি কিন্তু পড়ে নেই, তিনি কিন্তু বিজেপির কর্মসূচিতে দৌড়ে বেড়াচ্ছেন চারিদিকে। সেই জায়গায় দাঁড়িয়ে কি আবারও সজল ঘোষকেই বরানগর থেকে বিধানসভা ভোটে দাঁড় করানো হবে? কি মনে হয় বন্ধুরা আপনাদের? এবং যেভাবে স্ট্যাটিস্টিক্যালি আপনাদের সামনে তুলে ধরলাম 2016, 21 এবং তারপর বাই ইলেকশন, সেই সমস্ত রেজাল্ট দেখে কি মনে হচ্ছে এই যে গ্রাফটিংটা, এইভাবে যে গ্রাফ পয়েন্টগুলো ওঠানামা করেছে বিজেপি এবং তৃণমূলের, তাতে কি এবার তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে কি পদ্মফুল ফোটাবেন বিজেপি প্রার্থী, নাকি তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল তৃণমূলেরই থাকবে বরানগর? তাপস রায় চলে যাওয়ার পরও যখন এফেক্ট হয়নি, মানে হেরে যাওয়ার মতো এফেক্ট হয়নি, তাহলে আর হবে না। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মোটামুটি ক্যাপচার করে নিয়েছেন। কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের আশায় থাকলাম। ভালো থাকবেন।